Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে, কারণ আজকে আমি তোমাদের নিয়ে যাব এক জাদুর দুনিয়াতে, এবং সেখানে শুধু জাদু আর জাদু দেখতে পাবে, আর দেখতে পাবে অভিশপ্ত এক রাজকুমারী যাকে ছুলেই এক দানবে পরিণত হয়ে যায়। সো ওভারঅল আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে আর বকবক করে সময় নষ্ট কিসের। হে গাইস, আমি আদনান আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। গল্পের শুরুতে আমরা দেখি এক শক্তিশালী মানুষ ফিনিস্ট এবং তার শিষ্য অ্যান্ডিকে। এই সময় তারা দুজনে একটি বিশাল বুনো শূকর ধরতে জঙ্গলে যাচ্ছিল, যে গ্রামবাসীদের ফসল নষ্ট করছিল। গ্রামের মানুষ সেই শূকর নিয়ে খুবই বিরক্ত ছিল, কিন্তু এই বিপজ্জনক প্রাণীর সামনেও ফিনিস্ট ভয় পায়নি। সে অ্যান্ডিকে বলল, সবাই আমাকে হিরো মনে করে, যদি আমি এই শূকরটাকে কাবু করতে না পারি তবে আমার ইজ্জতই বা কোথায় থাকবে। সে অস্ত্র হাতে নিয়ে শূকরের উপর আক্রমণ করলো, কিন্তু এই ছোটোখাটো আক্রমণে শূকরের কোনো ক্ষতিই হলো না। ফিনিস্টকে সাহায্য করার জন্য অ্যান্ডিও নিজের অস্ত্র নিয়ে শূকরের উপর হামলা চালালো, কিন্তু তার অস্ত্র শূকরের নাকে ঢুকিয়ে দিল, আর এতে শূকর ঘুম থেকে জেগে উঠলো। এবার শূকর রেগে গিয়ে অ্যান্ডির দিকে তেড়ে এলো, কিন্তু তখনই ফিনিস্ট তার সামনে এসে তাকে আটকানোর চেষ্টা করলো। সে প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু এই শক্তিশালী প্রাণীটিকে থামাতে পারলো না। সামান্য জোরেই শূকর ফিনিস্টকে আকাশে ছুঁড়ে ফেললো, আর শেষে ফিনিস্ট গিয়ে পড়লো শূকরের উপরেই। এই শূকরটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অ্যান্ডি ফিনিস্টের দিকে একটি দড়ি ছুঁড়ে দিল। ফিনিস্ট দড়ি ধরতেই শূকরে আকাশে ভেসে উঠলো। ফিনিস্ট দড়িটি শূকরের দুই ডানা আর তার শিঙে বেঁধে দিল, ফলে শূকরটি তার নিয়ন্ত্রণে চলে এলো, আর ফিনিস্ট নিজের ইচ্ছে মতো তাকে উড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে তাকে উড়িয়ে নিয়ে এলো গ্রামে। গ্রামবাসীরা যখন দেখলো এত বড় প্রাণীকেও ফিনিস্ট নিজের ইশারায় চালাচ্ছে, তখন সবাই তার নাম জপতে লাগলো। এই লোকদের মাঝে ছিল বাবা ইয়াগা নামের এক জাদুকরী। সে ফিনিস্টকে বলল, যদি তুমি এতই শক্তিশালী হও তবে প্রমাণ করে দেখাও। আমার বাড়ির সামনে একটি বিশাল পাথর পানি আটকাচ্ছে, সেটি সরিয়ে দাও। ফিনিস্ট বলল, আমি এত বড় বড় বিপদ মোকাবেলা করেছি, আর তুমি আমাকে এই ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছ। সে নিজের বীরত্বের গল্প বলতে লাগলো, কিন্তু ইয়াগা বলল, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। এটা শুনে সবাই হেসে উঠল। ফিনিস্ট রাগে নিজের বাড়ি চলে গেল। ইয়াগার উপর সে ভীষণ রাগান্বিত হলো, কারণ এখন মানুষ তার সাহসের প্রশংসা করার বদলে তাকে নিয়ে ঠাট্টা করছে। সে চাইল সবাইকে আবার নিজের শক্তি প্রমাণ করতে, যাতে মানুষ আবার তার প্রশংসা করে। অ্যান্ডি পরামর্শ দিল, এর একটা উপায় আছে। সামনে যে টাওয়ারটা আছে, শোনা যায় সেখানে এক দানব এক অত্যন্ত সুন্দরী মেয়েকে বন্দি করে রেখেছে, আর সেই মেয়ে একজন রাজকুমারী। তুমি যদি দানবটাকে মেরে রাজকুমারীকে উদ্ধার করতে পারো তবে তোমার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফিনিস্ট ঠিক করলো সে অবশ্যই সেই দানবের সাথে লড়বে। রাত হলে ফিনিস্ট আর অ্যান্ডি টাওয়ারের দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখলো কিছু যোদ্ধা আগে থেকেই দানবকে মারতে এসেছে, কিন্তু তারা খ্যাতি অর্জনের জন্য আসেনি। তারা রাজকুমারীকে বাঁচিয়ে বিয়ে করতে চায়। তারা ফিনিস্টকে জিজ্ঞেস করলো, যদি আমরা মিলে দানবকে মারি তাহলে রাজকুমারীকে কে পাবে? ফিনিস্ট বলল, আমার রাজকুমারী লাগবে না, আমি শুধু নাম কামাতে এসেছি। এরপর একপাশে গিয়ে সে অ্যান্ডিকে বলল, সে একাই দানবকে মারতে চায়, তাই সকাল পর্যন্ত অপেক্ষা করবে না। সে কথা বলেই টাওয়ারের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই ফিনিস্টের দেখা হলো সুন্দরী এক রাজকুমারীর সাথে। রাজকুমারী বলল, তুমিও কি মরতে এসেছ? ফিনিস্ট বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এটা শুনে মেয়েটি দৌড়ে ভেতরে চলে গেল। তাকে থামানোর জন্য ফিনিস্ট তার হাত ধরল। রাজকুমারী হাত ছাড়িয়ে একটি পিলারের আড়াল চলে গেল। ঠিক তখনই পিছন থেকে একটি সাপ ফিনিস্টের উপর হামলা করলো। ফিনিস্ট সাপটির সাথে লড়তে লাগলো। হঠাৎ সে বুঝলো এটা সাধারণ সাপ নয়, বরং দানবের লেজ। এরপর সে দানবের উপর প্রচণ্ড আক্রমণ চালালো, কিন্তু কোনো আঘাত কাজ করলো না। ফিনিস্ট দানবের লেজের সাপের মুখ ধরে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই সাপটি ফিনিস্টের চোখে থুতু ছুঁড়ে দিল, আর সে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়েও ফিনিস্ট হার মানল না। পা দিয়ে খুঁজে নিজের অস্ত্র তুলে নিল, আবার দানবের উপর আক্রমণ করলো, কিন্তু দানব হঠাৎ গায়েব হয়ে গেল। ফিনিস্ট এত আক্রমণ চালালো যে টাওয়ার ভেঙে পড়তে লাগলো। টাওয়ার ভাঙার শব্দে সব যোদ্ধা জেগে উঠলো। তারা এসে দেখলো রাজকুমারী নেই, দানবও নেই, শুধু মাটিতে ভাঙা টাওয়ারের নিচে চাপা পড়া ফিনিস্ট ধীরে ধীরে উঠছে। যখন অ্যান্ডি জানতে পারলো ফিনিস্ট নিজের চোখ হারিয়েছে, তখন সে তাকে বাড়ি পৌঁছে দিল। চোখ হারিয়ে ফিনিস্ট প্রচণ্ড রেগে গেল, খুব বিরক্ত ও চিড়চিড়ে হয়ে উঠলো। তার এই অবস্থায় অ্যান্ডির সহ্য হলো না। সাহায্যের জন্য অ্যান্ডি বাবা ইয়াগার কাছে গেল এবং সব কথা বলল ফিনিস্টের সাথে কি হয়েছে। কিন্তু বাবা ইয়াগা সাহায্য করতে একেবারেই রাজি হলো না, কারণ যখন বাবা ইয়াগা বিপদে ছিল তখন ফিনিস্টও তার সাহায্য করেনি। এই কথা যখন ফিনিস্ট জানলো তখন সে খুবই মন খারাপ করলো। এভাবেই সময় কেটে যেতে লাগলো। এখন অ্যান্ডিও ফিনিস্টের কাছে আসা বন্ধ করে দিল। ফিনিস্ট নিজের সব কাজ খুব কষ্ট করে করত। বাইরে গিয়ে খাবার দাবার কিনে আনতো, কিন্তু বাচ্চারা তার ফল চুরি করে নিত। এবার তার টাকাও শেষ হতে চলল। একদিন অ্যান্ডি ফিনিস্টের বাড়িতে এলো, কিন্তু ফিনিস্ট রাগ করে বলল, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই, তুমি একটা কাজ করো, অন্য কিছু খুঁজে নাও। এটা শুনে অ্যান্ডি সেখান থেকে চলে গেল।
সময়ের সাথে সাথে ফিনিস্টের সব টাকা শেষ হয়ে গেল। এমন দিন এলো যে ফিনিস্ট বাজারের পচা গলা ফল খেতে শুরু করলো। একদিন যখন সে পচা ফলও পেল না, তখন সে নিজের ঝুড়ি নিয়ে বাজারে বসে রইল। তখন বাবা ইয়াগা সেখান দিয়ে যাচ্ছিল। সে ফিনিস্টকে দেখে নিজের ঝুড়ি থেকে কিছু খাবার ফিনিস্টের ঝুড়িতে দিয়ে দিল। এর আগে তারা কিছু কথা বলার সুযোগ পায়নি। তখনই গ্রামে কিছু ডাকাত আক্রমণ করলো। সে ডাকাতরা গ্রামবাসীদের মারতে লাগলো। ফিনিস্ট কিছু দেখতে পারছিল না, কিন্তু ভালোভাবে শুনতে পাচ্ছিল কেমন করে মানুষ মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। যখন ডাকাতরা তার কাছে এলো, তখন সে শুধু শব্দ শুনে তাদের উপর পাল্টা আক্রমণ করলো। কিছু না দেখতে পেলেও শুধু শব্দের উপর ভরসা করে একসাথে 2-3 জন ডাকাতের সাথে লড়াই করছিল। আর এক ডাকাত ফিনিস্টের উপর দড়ি ছুড়লো, কিন্তু ফিনিস্ট সেই দড়ি ধরে টেনে ডাকাতকে ঘোড়া থেকে ফেলে দিল এবং নিজের দিকে টেনে এনে তাকে ভালো করে পেটালো। কিন্তু কিছু ডাকাত পিছন থেকে তার উপর আক্রমণ করলো, আর সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে একটি জাহাজে ছিল। তার গলা আর হাত একটি কাঠের সাথে বাঁধা ছিল। সেই জাহাজে বাবা ইয়াগা এবং গ্রামের আরও অনেক মানুষও ছিল। এরপর দেখা গেল অ্যান্ডিও সেখানে আছে। সে জাহাজে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। বাবা ইয়াগা তাকে জিজ্ঞেস করলো, তুমি এত স্বাধীনভাবে ঘুরছো কেমন করে? অ্যান্ডি বলল, আমি ডাকাতদের বিশ্বাস করিয়েছি যে আমি তাদের দিকেই আছি, আমি তাদের সাহায্য করব আর গ্রামের লোকদের উপর তাদের জন্য নজর রাখবো। অ্যান্ডির কাছে তখন একটি সোনার প্রদীপ ছিল, যা সে ডাকাতদের কাছ থেকে চুরি করেছিল। সে বলল, আমি এই প্রদীপ বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। যেই অ্যান্ডি প্রদীপটা ঘষে পরিষ্কার করলো, এর ভেতর থেকে এক দৈত্য বেরিয়ে এলো। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল, এমনকি অ্যান্ডিও। নিচ থেকে শব্দ শুনে এক ডাকাত উপরে এলো, কিন্তু দৈত্য সেই ডাকাতকে মেরে উপরে ছুঁড়ে দিল। যখন দৈত্য অ্যান্ডির কাছে এসে তার ইচ্ছা জিজ্ঞেস করলো, অ্যান্ডি বলল, তুমি আবার প্রদীপের মধ্যে ফিরে যাও। আর দৈত্য আবার প্রদীপের ভেতরে চলে গেল। উপর থেকে এক ডাকাত এসে অ্যান্ডির গলায় তলোয়ার ধরে তার কাছ থেকে প্রদীপটা নিয়ে নিল। কিছুক্ষণ পরে জাহাজটি আরব দেশে পৌঁছালো। গ্রামের আনা সব মানুষকে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হলো। সেখানে এক মুখোশ পরা লোক এসে ফিনিস্ট, বাবা ইয়াগা এবং অ্যান্ডিকে কিনে নিল। সে তাদের নিজের প্রাসাদে নিয়ে গেল। সেখানে পৌঁছেই সবাই বিশাল প্রাসাদ দেখে অবাক হয়ে গেল। এই প্রাসাদের রোবটরা কাজ করছিল, যদিও এটি ছিল অনেক পুরনো যুগ। তারপর সেই লোক মুখোশ খুলে ফেলল। সে বলল, অবাক হয়েও না, আমি একজন বিজ্ঞানী, আর এই সব রোবট আমি বানিয়েছি। সেই মানুষটি জানালো সে আরও অনেক যন্ত্র বানিয়েছে যা মানুষের কাজকে সহজ করে দিতে পারে। ফিনিস্ট তাকে নিজের গল্প বলল, কিভাবে আগে সে ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা, আর অন্ধ হওয়ার পর তার জীবন নরক হয়ে গেছে। বিজ্ঞানী বলল, আমি তোমার এবং বাবা ইয়াগার ব্যাপারে শুনেছি। এই মানুষটি দাস কিনে তাদের মুক্ত করে দেয়। খাওয়ার সময় হলে বিজ্ঞানী তার রোবট দিয়ে খাবার আনালেন। এটা দেখে সবাই খুব মুগ্ধ হলো। তাদের মনে হলো যেন এটা কোনো জাদু। কিন্তু বিজ্ঞানী বললেন, এটা কোনো জাদু টাদু, আমি গত 500 বছর ধরে এদের উপর কাজ করছি। এটা শুনে ইয়াগা অবাক হয়ে বলল, তুমি 500 বছর ধরে এত তরুণ কিভাবে আছো? এতে বিজ্ঞানী বললেন, আমি এমন এক রাসায়নিক তৈরি করেছি যা খেলে মানুষ চিরকাল তরুণ থাকতে পারে। এরপর তিনি 3 জনকে নিজের ল্যাব দেখাতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ফিনিশ জিজ্ঞেস করলেন, তুমি এই রাসায়নিক কিভাবে তৈরি করলে এবং এটা খেলে কি আমার চোখও আবার ফিরে আসতে পারে? বিজ্ঞানী বললেন, এতে সেটা সম্ভব নয়, কিন্তু আমার কাছে অন্য কিছু আছে। তিনি ফিনিশকে একটা চশমা পরালেন, যার মাধ্যমে সে আবার সবকিছু দেখতে পেল। বিজ্ঞানীর বিশ্বাস ছিল বিজ্ঞানের সাহায্যে যে কোনো অলৌকিক কাজ করা সম্ভব, এবং যারা জাদু ব্যবহার করে তারা পৃথিবীকে ক্ষতি করে। আর এই ক্ষতিকর জিনিসগুলো ধ্বংস করার জন্যই তিনি একটা মেশিন তৈরি করেছেন। নিজের কথা প্রমাণ করতে তিনি সেই প্রদীপটা বের করলেন, যা তিনি ডাকাতদের কাছ থেকে কিনেছিলেন। ইয়াগা বলল, এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু বিজ্ঞানী থামলেন না। তিনি প্রদীপটা ঘষলেন আর সেখান থেকে জিন বেরিয়ে এলো। বিজ্ঞানী মেশিন চালু করলেন, যা জিনটাকে নিজের মধ্যে টেনে নিল। তারপর বললেন, দেখো, আমার আবিষ্কার জিনকে শেষ করে দিয়েছে। সেই রাতেই বিজ্ঞানী খবর পেলেন যে কাছের এক পাহাড়ে একটা দানব আছে, যা সাধারণ মানুষকে ক্ষতি করছে। বিজ্ঞানী বললেন, ওকে ধরতেই হবে। ফিনিস্ট যখন শুনল যে দানবটার সিংহের মতো মুখ আর সাপের মতো লেজ, তখনই বুঝলো এটাই সেই দানব যা তাকে অন্ধ করেছিল। ফিনিস্ট বলল, আমি তোমার সাথে যাব, ওই দানবের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। কিন্তু বিজ্ঞানী তার জীবন ঝুঁকিতে ফেলতে চাইলেন না। তখন ফিনিস্ট বলল, তুমি আমার সাহায্য করেছ, তাই আমিও তোমাকে সাহায্য করব। এরপর বিজ্ঞানী ফিনিস্টকে একটা গ্যাজেট দিলেন, যা দানবের কাছে রাখলে সে নিজেই তাতে বন্দী হয়ে যাবে। রাতে বাবা ইয়াগা বিজ্ঞানীর ল্যাবে ঢুকে পড়ল। সে ওই রাসায়নিক খেতে চেয়েছিল যাতে সেও চির তরুণ থাকতে পারে, কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেললেন এবং বললেন, যদি তোমরা দানবটাকে এনে দিতে পারো তাহলে আমি নিজেই তোমাদের ওই রাসায়নিকের কিছুটা দিয়ে দেব। পরের দিন যখন সবাই রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলো, বিজ্ঞানী তাদের নিজের মহাকাশযান দেখালেন, যার সাহায্যে তারা খুব দ্রুত সেখানে পৌঁছে যাবে। তিনি সবাইকে সেটা চালানো শিখিয়ে দিলেন। যাওয়ার আগে বিজ্ঞানী বললেন, আমি দানবটাকে জীবিত চাই। তিনি ফিনিস্টের অস্ত্রকেও উন্নত করে দিলেন, যেখানে একটা বোতাম টিপলেই সেটা এমন সব কাজ করতে পারবে যা আগে কোনো সাধারণ অস্ত্র করতে পারতো না। তারপর তারা উড়ন্ত চাকতিতে চেপে যাত্রা শুরু করলো এবং অল্প সময়ে সেই পাহাড়ে পৌঁছালো যেখানে দানব আছে।
অনেকক্ষণ খোঁজার পর অবশেষে ফিনিস্ট দানবের পায়ের ছাপ পেল, যা এক গুহার মধ্যে যাচ্ছিল। ফিনিস্ট গুহার বাইরে বিজ্ঞানীর মেশিন বসিয়ে দিল। সে জানতো দানবটাকে মারতে হবে না, শুধু বন্দি করতে হবে। তাই সে ধীরে ধীরে ভিতরে গিয়ে অস্ত্র দিয়ে দানবটিকে উস্কে দিল এবং তারপর বাইরে বেরিয়ে এলো। কিন্তু বেরোনোর সময় তার মাথায় একটা গাছে ঠেকে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়লো। দানবও গুহা থেকে বেরিয়ে এলো। দানব ফিনিস্টকে আঘাত করার আগেই বাবা ইয়াগা দ্রুত মেশিন চালু করলো। মেশিন থেকে অনেকগুলো শৃঙ্খল বেরিয়ে এসে দানবটাকে টেনে ভেতরে নিয়ে গেল। তারপর ইয়াগা আবার টিপে মেশিন বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই ফিনিস্টেরও জ্ঞান ফিরলো এবং সবাই মিলে ফেরার পথ ধরলো। পথ অনেক লম্বা হওয়ায় তারা মাঝপথে রাতের জন্য বিশ্রাম নিল। রাতে খাঁচা থেকে ফিনিস্ট একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল। সে খাঁচা খুলতে লাগলো। বাবা ইয়াগা তাকে থামাতে চাইলেও সে থামলো না। খাঁচা খোলার পর দেখা গেল ভেতরে সেই রাজকন্যাই আছে, যাকে ফিনিস্ট টাওয়ারে দেখেছিল। বাবা ইয়াগা বলল, এর মানে এই রাজকন্যাই সেই দানব। ইয়াগা সতর্ক করলো, একে বের করা বিপজ্জনক হতে পারে। কিন্তু ফিনিস্ট রাজি হলো না, কারণ সে রাজকন্যার প্রেমে পড়ে গেছে। যখন ফিনিস্ট রাজকন্যার দিকে হাত বাড়ালো, বাবা ইয়াগা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং খাঁচা বন্ধ করে দিল। রাজকন্যা জানালো, আমি তোমার হাত ধরিনি, কারণ আমার উপর এক অভিশাপ আছে। কেউ আমাকে ছুলে আমি দানবে পরিণত হব। রাজকন্যা বলল, আমি খারাপ নই, আমি কাউকে আঘাত করি না যতক্ষণ না কেউ আমাকে আক্রমণ করে। আমি একা পাহাড়ে থাকি, কিন্তু মানুষ আমাকে এখানে বাঁচতেও দেয় না। এরপর দেখা গেল বিজ্ঞানী এক কৃষকের বিড়াল চুরি করেছে। কৃষক অনুরোধ করলো, এই বিড়াল কারো ক্ষতি করে না, বরং উপকার করে। রাতে বিড়াল থেকে আলো বের হয়, যা চারপাশে আলো ছড়ায়। কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা শোনেননি। সে বিড়ালটাকে নিজের মেশিনের নিচে রাখলো। এই মেশিন কোনো জিনিসের জাদুকরী শক্তি টেনে নেয় এবং এভাবেই এটি বিড়ালের শক্তি টেনে নিল। তারপর বিড়ালকে জাদুর মাধ্যমে এক রাসায়নিকে পরিণত করলো, যা বিজ্ঞানী নিজের ভল্টে রেখে দিল। সেখানে বিজ্ঞানী আগেই অনেক রাসায়নিক জমা করে রেখেছিল। ওদিকে রাজকন্যা আর ফিনিস্টের মধ্যে প্রেম গড়ে উঠলো। বাবা ইয়াগা আর অ্যান্ডি দুজনকে বন্দি করে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে লাগলো। তারা যখন বিজ্ঞানীর প্রাসাদে পৌঁছালো, তখন দূর থেকে তাকিয়ে দেখলো বিজ্ঞানী এক জাদুকরী পাখির সব শক্তি টেনে নিয়ে সেই রাসায়নিক নিজের রোবটের মধ্যে ডালছে। এর মানে রোবটগুলো বিজ্ঞান নয়, বরং জাদুর সাহায্যে চলছে। সে সব জাদুকরী জিনিস থেকে এই রাসায়নিক বের করে নিচ্ছে। তারপর বাবা ইয়াগা রেগে গিয়ে তার সামনে এসে বলল, তুমি মিথ্যাবাদী। এই রোবট কোনো আবিষ্কার নয়, বরং জাদু দিয়ে চালিত পুতুল, যার মানে তোমার আয়ুও জাদুর মাধ্যমেই বেড়েছে। সেই জাদু যা ওই বিজ্ঞানী নিরীহ প্রাণীদের মেরে পেয়েছে। এটা শুনে বিজ্ঞানী রেগে গেল এবং বলল, আমার সত্য যেই জেনে যায় সে জীবিত বাঁচে না। এরপর বাবা ইয়াগা আর অ্যান্ডি ভয়ে সেখান থেকে পালাতে লাগলো। বাবা ইয়াগা ফিনিস্ট আর রাজকুমারীকেও মুক্ত করে দিল, কারণ সে বুঝেছিল যে এই বিজ্ঞানী রাজকুমারীর সাথেও একই কাজ করবে। রাজকুমারী জানালো যে সে ওই বিজ্ঞানীকে চেনে, সে অনেক দিন ধরে তার পেছনে লেগে আছে। ঠিক তখনই বিজ্ঞানীও সেখানে এসে গেল। সে তার সব রোবটকে একত্র করলো, যাতে কেউ পালাতে না পারে, এবং তারপর মেশিন দিয়ে রাজকুমারীর ভেতর থেকেও জাদু শুষে নিতে লাগলো। ফিনিস্ট তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সে বাধা ছিল। বাঁচাতে না পারলেও সে রাজকুমারীর হাত ধরলো, যাতে সে দানবে রূপান্তরিত হয়। দানব হতেই রাজকুমারী নিজের শৃঙ্খল ভেঙে পালিয়ে গেল। সুযোগ পেয়ে বাবা ইয়াগা আর ফিনিস্টও সেখান থেকে পালালো, কিন্তু বিজ্ঞানীর লোকজন তাদের পিছু নিল। বাবা ইয়াগা তাদের হাত থেকে বাঁচতে নিজের জাদু ব্যবহার করলো। সে তাদের দিকে তরমুজের বীজ ছুঁড়ে দিল, যা হঠাৎ তরমুজে পরিণত হলো। বিজ্ঞানী তার বিশাল টার্টল রোবট বের করলো। সে কোনো অবস্থাতেই ফিনিস্টার বাবা ইয়াগাকে ছাড়তে পারবে না, কারণ তারা তার আসল রহস্য জেনে গেছে। অ্যান্ডি বিজ্ঞানীকে বোঝানোর চেষ্টা করলো যে তাদের কাছে যথেষ্ট জাদুকরী কেমিক্যাল আছে, কিন্তু বিজ্ঞানী রাজি হলো না। বড় টার্টল রোবট বের হতেই পুরো প্রাসাদ ভেঙে পড়লো। এখন বিজ্ঞানী রোবটের ভেতরে বসে অ্যান্ডিকে নিয়ে ফিনিস্ট আর ইয়াগার পিছু নিল এবং তাদের উপর কামানের গোলা বর্ষণ শুরু করলো। ফিনিস্ট ইয়াগাকে বলল, তুমি ওর মনোযোগ সরাও, আমি উপরে উঠে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করব, কারণ একবার যদি এই বিশাল টার্টল উল্টে যায় তাহলে আর সোজা হতে পারবে না। রোবট ইয়াগার সামনে আসতেই এর মেশিন ইয়াগার ভেতরের জাদু শুষে নিতে লাগলো, যার ফলে ইয়াগা একদম বুড়ি হয়ে গেল। এটা দেখে ফিনিস্টের খুব মায়া হলো, কিন্তু ইয়াগা যখন মনোযোগ সরাচ্ছিল তখন ফিনিস্ট টার্টলের উপরে উঠে গেল। বিজ্ঞানী এটা দেখে টার্টলের হাত ছড়িয়ে দিল, যাতে ফিনিস্টকে ফেলে দিতে পারে। ফিনিস্ট তো পড়ে যায়নি, তবে তার চশমা পড়ে গেল। এখন সে কিছু দেখতে পাচ্ছিল না। বাবা ইয়াগা এটা দেখে ফিনিস্টকে সাহায্য করতে লাগলো, তাকে বলতে লাগলো কিভাবে লড়াই করতে হবে, কোথায় যেতে হবে। ঠিক তখনই দানবরূপী রাজকুমারী সেখানে এসে হাজির হলো। তাকে দেখে বিজ্ঞানী ভয় পেয়ে গেল। ফিনিস্ট টার্টলের গলায় শৃঙ্খল বেঁধে সেটাকে উল্টে দিল। এরপর টার্টলের ভেতরে সব জাদুকরী কেমিক্যাল নিচে পড়ে গেল। বিজ্ঞানী তার জাদুকরী ডানা দিয়ে পালাতে চাইলো, কিন্তু ডানা কাজ করলো না, আর সে নিচে পড়ে সেই কেমিক্যালে ডুবে মারা গেল। অন্যদিকে ফিনিস্টও ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেল। রাজকুমারী তাকে পড়ে থাকতে দেখে কাঁদতে লাগলো, কারণ তার ভয় হচ্ছিল কিছু হয়ে গেছে কিনা। আসলে সে ফিনিস্টকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। রাজকুমারীর চোখের জল ফিনিস্টের চোখে পড়তেই সে হঠাৎ জ্ঞান ফিরে পেল এবং তার দৃষ্টিশক্তিও ফিরে এলো।
ফিনিস্টও রাজকুমারীকে নিজের ভালোবাসার কথা জানালো এবং সবসময় তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিল। কিন্তু রাজকুমারী বলল নিজের অভিশাপের কারণে সে ফিনিস্টের সঙ্গে থাকতে পারবে না। ফিনিস্ট মন খারাপ করে বাকিদের সঙ্গে গ্রামে ফিরে গেল, কিন্তু এখনও রাজকুমারীর কথা ভাবছিল। যখন বাবা ইয়াগা আবার তরুণ হওয়ার উপায় খুঁজছিল, তখন সে রাজকুমারীর অভিশাপ ভাঙার উপায়ও খুঁজে পেল। আনন্দে ফিনিস্টের কাছে গিয়ে সুখবর দিল। সে বলল এই অভিশাপ ইচ্ছা করে রাজকুমারীর উপরে দেওয়া হয়েছে, এতে তার কোনো দোষ নেই। আর এখন তাদের পরের কাজ হবে রাজকুমারীর অভিশাপ ভাঙা। কিন্তু এটা হয়তো সিনেমার পরের পর্বে দেখানো হবে, যা এখনও মুভি মুক্তি পায়নি। আর এরই সাথে বন্ধুরা, মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির পরের পার্টের জন্য কে কে অনেক বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো রিকমেন্ডেশন থাকে সেটাও আমাদের বলতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।